সাপের বিষয়ে কিছু জানার ছিল, যদি আপনি কিছু বলেন তো ভিতরে যাওয়া যাবে? চলুন। বর্তমানে সাপকে দেখতে পেলেই মানুষ মেরে ফেলছে, সেখানে তাদেরকে বাঁচানোর তাগিদ অনুভব করছেন। এই ধারণাটা আপনার মধ্যে কীভাবে এলো? কাজটা দেখুন, যখন কাজটা শুরু করি তখন তো কাজের গুরুত্ব বুঝতাম না। কারণ যখন আমি ক্লাস 3-তে পড়ি তখন আমি ব্যান্ডেল সেন্ট জনসের স্টুডেন্ট। স্কুল থেকে ফেরার পথে এটি সাপকে মানুষ মারতে দেখে আমি সেই সাপটিকে নিয়ে আসি, এবং যেহেতু বাবা হেলথ ডিপার্টমেন্টের এমপ্লয়ি, ওই সাপটিকে রেকটিফাইড স্পিরিট দিয়ে ওয়াশ করে এবং মার্কারিওক্রম লাগিয়ে তাকে রাখি। এবং সাপ ব্যাং খায় এটা ছোট থেকেই জানতাম, তাকে ব্যাংও দিই, কিন্তু সে সাপটি খায় না। আবার তাকে যেখান থেকে সাপটি ধরেছিলাম সেইখানেই সাপটিকে আবার ছেড়ে দিই। ওইভাবেই আমার হাতে করি, কিন্তু তারপরে ছাড়ার কিছুক্ষণের মধ্যে জিভ বের করতে করতে নিমেষের মধ্যে মিলিয়ে যায়। এবং তখন সাপের গুরুত্ব নিয়ে কিছু জানতাম না, কিন্তু বাড়িতে ছোটবেলা থেকেই বিভিন্ন রকমের এই বিশেষ করে রাস্তার কুকুর বিড়াল বাবাকে দেখতাম, উন্ডেড হলে তাদের ট্রিটমেন্ট করতো। তারপরে আমাদের কাছেই ব্যান্ডেল চার্চ সেন্ট জনসের পাশেই, সেখানে সে অনেক সময় টিয়া পাখি পড়ে থাকতো, মারপিট করে মানে ক্ষত বিক্ষত হয়ে সেগুলোকে এনে নারিশমেন্ট করে, উঠতেও পারতো না অনেক সময়, সে বাড়িতেই থাকতো, এরকম হতো। সেই তখন থেকে শুরু। কিন্তু যখন ক্লাস 8-এ পড়ি তখন থেকে কাজটা করি সেইভাবে ঠিক না, করি কখনো সাপ নিয়ে ইন্টারেস্টেড বা যে কোনো প্রাণী নিয়ে ইন্টারেস্টেড। তারপরে একটা খবর পেলাম এবং একটি সাপ দেখলাম গিয়ে কোদালে কাটা পড়েছে, লেজের মানে যৌনাঙ্গ থেকে বাদ পড়ে গেছে। সাপটিকে নিয়ে চলে যাই আমাদের যে পশু হাসপাতাল চুঁচুড়া, এবং সেখানে গিয়ে রীতিমতো অপদস্থ হই যে এরকম, মানে আমাকে একটা হাস্যকর ব্যাপারে পরিণত করে জিনিসটা। তারপরে তখন থেকে আমি ওই সাপ কিভাবে উন্ডেড হয়ে গেলে তার নারিশমেন্ট করতে হয় কিভাবে, সেগুলো আমি আরেকটি হসপিটাল, মানে আমাদের এখানে যে ডানলপ হসপিটাল বর্তমানে বন্ধ, বিশ্বাসবাবু সেখানে কম্পাউন্ডারি করতেন, তো সেখানে ওনার সঙ্গে আলাপ ছিল এবং ওখানে গিয়ে আস্তে আস্তে হাত পাকাই শিখি কিভাবে কি করে না করে। আমি শিখবো বলে যাইনি, থাকতাম বোঝার জন্য জানার জন্য এইভাবে। তারপর আস্তে আস্তে একটু বড় হওয়ার সাথে সাথে বুঝতে পারলাম যে না, সাপের পরিবেশে কতটা গুরুত্ব বা প্রয়োজনীয়তা আছে। তখন থেকে কাজটাকে খুব মাইনিউটলি করি এবং বুঝতে পেরেছি যে সাপ হচ্ছে পরিবেশে এমন একটা মানে প্রাণী, যেটা যদি কোনো কারণে মারা যায় তাহলে কিন্তু আমাদের পরিবেশ ধ্বংস হওয়ার পথে। এটা কথাটা খুব সাধারণ মনে হলো, আপনাদের একটু স্ট্যাটিস্টিক দিই তাহলে বুঝতে পারবেন। স্ট্যাটিস্টিক্সটা হচ্ছে, ধরুন আমাদের যা শস্য ভান্ডার হয় তার 1/5 শস্য ইঁদুর খেয়ে নষ্ট করে, মোটামুটি একটা স্ট্যাটিস্টিক্স নেওয়া হয়েছে জমির উপর। এবং একজোড়া ইঁদুর ক্রমান্বয়ে বছরে 1250টা বাচ্চা দেয়। এক বছরে একজোড়া ইঁদুর, ভাবুন। মানে তাহলে যদি ইঁদুর ক্রমশ বাড়তে শুরু করে এবং এই শস্য ভান্ডার যদি শেষ হতে শুরু করে এবং ওই ইঁদুরের প্রিডেটার যদি সাপ না থাকে, তাহলে কিন্তু ইঁদুর ক্রমশ বেড়ে যাবে, এবং বেড়ে যাওয়ার ফলে কি হবে, আমাদের খাদ্য সংকট হতে পারে এবং হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি। এবং এটা বোঝারও একটা কারণ আছে, মানে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলছি। যারা প্রান্তিক মানুষ, যাদের রোজগার অত্যন্ত কম, তারা কি হয়, যখন ধান জমি থেকে কেটে তুলে নেয় তখন কি করে, তারা গর্তগুলো খুঁড়ে খুঁড়ে সেখান থেকে প্রচুর ধান কালেকশন করে। ইঁদুর সেখানে খাদ্য ভান্ডার তৈরি করে ফেলে এবং সেখানে কি করে, সাপ গিয়ে ইঁদুরকে খেয়ে এবং ওই আস্তে আস্তে ওখানে সেটা তার হ্যাবিটেট বানিয়ে। এবার এটা বোঝাতে আমি বুঝতে পেরেছি যে এর প্রয়োজনীয়তা অপরিসীম। এবং আমাদের সবচেয়ে বড় বিষয় হলো যে আমাদের না জানা, মানে আমাদের কিন্তু ভয়টা অজ্ঞতার জন্য। কারণ আমরা ছোটবেলায় যখন পড়া শুরু করি তখন অয়ে অজগর আসছে তেড়ে, মানে থেকেই আমার আতঙ্ক শুরু হয়ে গেল। তাহলে কি হলো, সাপ মানেই ভীতি তৈরি শুরু হলো। এরকম বহু সাপ আছে আমাদের পরিবেশে, অধিকাংশ সাপই কিন্তু নির্বিষ সাপ, যেগুলো ভয়ের কোনো সম্ভাবনা নেই। আর যে সমস্ত বিষধর সাপগুলো আছে, সেই সাপগুলো কিন্তু তারা মানুষের ঘরে আশ্রয় নেয় না, তারা পরিবেশের মধ্যেই নেয়। কিছু সাপ আছে
যেমন ধরুন গোপ্র সাপ, কি হয় না, ওকে বাস্তু সাপও বলে অনেক সময়। তার কারণ হচ্ছে আগে তো মানুষের মাটির বাড়ি ছিল, সেই মাটির বাড়ির মধ্যে কি করতো, ইঁদুর দেওয়াল খুঁড়ে সেখানে গর্ত করে সেখানে ওই সাপ ঢুকে ইঁদুর খেত এবং ওইখানে পরবর্তীতে সে বাসস্থান বানিয়ে যেত। কিন্তু বর্তমানে যেটা হয়েছে সেটা হচ্ছে যেখানে চাষযোগ্য জমি সেখানেও মানুষ বসবাস করে ফেলছে, ফলে আগামী দিনে জমিও নষ্ট হয়ে যাবে। কারণ বাড়ির যে শৌচালয়ের যে জল সেখানে চলে যাচ্ছে এবং NH3 প্রচুর পরিমাণে চলে যাবে, অ্যামোনিয়া, এবং তাছাড়া অন্যান্য এই কাপড় কাচা হচ্ছে বিভিন্ন কস্টিক সোডা আমরা বা সার্ফ যে ব্যবহার করছি সেগুলো দিয়েও কিন্তু জমি নষ্ট হয়। যেটা সবচেয়ে বড় বিষয় যে বর্তমানে সেটা হচ্ছে যে সাপ কি হচ্ছে, তাদের আশ্রয়স্থল হারিয়ে ফেলছে। মানে আগে কি হতো যে একটা প্রপোর্শনেট রেশিওতে থাকতো, যেমন ধরুন জমি এতটা, তাতে তারা এমন ভাবে হাইট করে থাকতে পারতো, তাদের কোনো বাসস্থানের অভাব হতো না। কিন্তু বর্তমানে যেটা হচ্ছে, এই সাপ কি হচ্ছে না, সাপও সংখ্যায় বেড়ে যাচ্ছে বা আমরা বেশি দেখতে পাচ্ছি। তারও অন্যতম কারণ হচ্ছে, 1 নম্বর তাদের বাসস্থান নষ্ট হয়ে যাচ্ছে, আর দ্বিতীয়ত হচ্ছে দিনের বেলা এবং রাত্রেবেলা যে সমস্ত প্রিডেটার যে পাখিগুলো থাকে, যেমন ধরুন দিনের বেলা হাঁড়ি চাচা, হ্যাঁ হাঁড়ি চাচা পাখি কিন্তু এই র্যাপ্টার পাখি, সে কিন্তু দিনের বেলা কি করে সাপকে খেয়ে ফেলে, এবং রাত্রেবেলা কি হয় পেঁচা জাতীয় যে, এবং দিনের বেলা আরো আছে আপনার বাজ আছে, তারপরে ইয়ে আছে আপনার ওই কি বলে বাজের সঙ্গে চিল আছে, এরকম অনেক র্যাপ্টার পাখি আছে যারা দিনের বেলা কি করে এই সমস্ত প্রাণীগুলোকে, সাপগুলোকে শিকার করে খায়। রাত্রেবেলা কি হয় পেঁচা শিকার করে খায়। এই যে জমিতে প্রচুর পরিমাণে পেস্টিসাইড দেওয়া হচ্ছে, তাতে কি হচ্ছে না, যে সমস্ত প্রাণীগুলো ক্রিয়েচার গুলো, মানে যেমন ব্যাঙ ওয়ান অফ দেম, কি হচ্ছে অনেক সময় এফেক্টেড হচ্ছে, এবং সেগুলোকে তারা যখন শিকার করে খাচ্ছে, শিকারী পাখিগুলো র্যাপ্টার গুলো, তখন তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং পরবর্তীতে মারাও যাচ্ছে। ফলে কি হচ্ছে তাদের সংখ্যায় কমে যাচ্ছে। এবং রাত্রেবেলাতেও কি হয় না, পেঁচা কিন্তু প্রচুর পরিমাণে ইঁদুরও খায়, পেঁচা সাপও খায়। এই যে একটা ইকোসিস্টেম, এই বায়োডাইভার্সিটি কি হচ্ছে, ব্যালেন্স নষ্ট হয়ে যাচ্ছে। ফলে আমাদের কিচ্ছু করার নেই, আমরা পরিবেশকে যেভাবে ক্ষতিগ্রস্ত করছি ক্রমান্বয়ে, সেটাকে বন্ধ করতে হবে। তাহলে পরিবেশের মতো আবার নিজেকে তৈরি করে নিতে পারবে, এবং সাপ দেখে মানুষ যে আতঙ্কিত হচ্ছে ব্যাপারই থাকবে না। কারণ হচ্ছে সাপের জায়গা থাকলে তো সাপ সেখানেই থাকবে। প্রচন্ড ঠান্ডা, তার বাসস্থানের অভাব, জমিতে জল দাঁড়িয়ে যাচ্ছে, ফলে তারা কি করছে মানুষের ঘরে অনেক সময় ঢুকে যাচ্ছে এবং বিপদের কারণ হয়ে দাঁড়াচ্ছে। পশ্চিমবঙ্গে ধরুন যে ধরনের সাপ পাওয়া যায় তার মধ্যে নির্বিষ সাপ সম্পর্কে কি বলবেন, আর বিষধর সাপের সংখ্যাই বা পার্সেন্টেজ কতটা, সেই বিষয়ে একটু বলুন। আমাদের মূলত আমরা যে সমস্ত সাপগুলো দিনের বেলা দেখতে পাই ঘরের আনাচে কানাচে অথবা গাছের মধ্যে, সেগুলো মূলত নির্বিষ সাপ। তার কারণ হচ্ছে আমরা দেখি কি বেতাছড়া সাপটা দেখি, এটা প্রায় ঘরে মানুষের ঢুকে পড়ে, গাছেই থাকে, এবং অনেক সময় একে উড়ুক্ক সাপও বলে, এত গতি, আঞ্চলিক নামের তো কোনো ঠিক নেই। এবং এই সাপটা কি হয় না, মানুষের ঠাকুর ঘরে ঢোকে, যেখানে ঠাকুরের নৈবেদ্য দেওয়া থাকে সেখানে তো নকুলদানা থাকে, এবং নকুলদানা দেওয়া থাকলে সেখানে পিঁপড়ে আসে, পিঁপড়ে এলে কি হয় সেখানে টিকটিকি আসে, এবং টিকটিকিকে খেতে সাপ আসে, নির্বিষ সাপ। এছাড়া লাউডগা বলে একটি সাপ আছে, যেটা সবুজ রঙের, একদম লাউয়ের মতো, গ্রিন ভাইন স্নেক বলে। ওই সাপটাকেও কিন্তু গাছে দেখা যায়। ওটাও বই বলছে যে ওই সাপ চোখে কামড়ে দেয়, ওটা নিয়ে খুব বিপজ্জনক ব্যাপার। ব্যাপারটা ঠিক এরকম না, ব্যাপারটা হচ্ছে আমরা স্থির থাকলে আমাদের চোখের যে পিপুল সেটা কিন্তু কখনো স্থির থাকে না। ফলে কি হয়, সাপ কোনো জিনিস নড়াচড়া দেখলে ভয়ে কিন্তু, মানে থ্রেট ফিল করলে তবেই বাইরে করে, এটা করে, এটাও নির্বিষ। এছাড়া খুব কম এখন দেখা যাচ্ছে কালনাগিনি, অর্নেট ফ্লাইং স্নেক, সেটাও নির্বিষ সাপ। জলঢোড়া সাপ দেখা যায় জলের মধ্যে, এবং এই শীতকালে কিন্তু ওরাও আশ্রয় নিতে মানুষের বাড়িতে অথবা উঁচু জায়গায়, যেখানে ঘাস টাস বা ওরা মানে গরম নিতে পারবে সেরকম জায়গাতেও চলে আসে, সম্পূর্ণ নির্বিষ সাপ। যেমন পুকুর সংলগ্ন অঞ্চলে একটি সাপ পাওয়া যায় যেটাকে বলে গাং মেটুলি, হ্যাঁ, স্মুথ স্কেল
মানে স্নেক, সেটাও কিন্তু নির্বিষ সাপ। ফলে এবং দাঁড়ার সাপ, যেটা নিয়ে খুবই বলার একটা বিষয়, কারণ এই সাপটার ইংরাজি নাম হচ্ছে র্যাট স্নেক, এবং এটা মূলত গাছেই চড়ে এবং বাড়ির জমির আশেপাশে আমরা অহরহই দেখতে পাই। মানে গ্রাম মফস্বল এই দুটো জায়গাতেই দেখা যায়। এই সাপটাও সম্পূর্ণ নির্বিষ সাপ এবং এরা মূলত ইঁদুর খায়, এছাড়া ব্যাঙ, পাখির বাচ্চা এই সমস্ত আহার করে। এই হচ্ছে মোটামুটি আমাদের স্থানীয় যে সাপগুলো নির্বিষ সাপ সেইগুলোর কথা বললাম। আর বিষধর সাপের মধ্যে কেউটে আছে, স্পেকটেকল কোবরা, মোনোকেল কোবরা, কেউটে আছে, ভাইপার আছে, রাসেল ভাইপার, চন্দ্রবোড়া আছে, কমন ক্রেট, কালাজ আছে, ব্যান্ডেড ক্রেট, শাখামুখী আছে। এইগুলো হলো বিষধর সাপ। এর মধ্যে কোনটা মানুষের কাছাকাছি মানে বেশি দেখতে পাওয়া যায় এই বিষধর সাপগুলোর মধ্যে? বিষধর সাপগুলোর মধ্যে যেমন সাপ হাইবারনেট করে না, এটা একটা ভুল কথা। সাপকে এই শীতে রোদ পোয়াতে বেরোতেই হয়। ওরা যে বেসিক মেটাবলিক রেট যেটা বিএমআর সেটাকে কন্ট্রোল করে, করার ফলে ওদের খাওয়া দাওয়া কম লাগে, প্রচন্ড শীতে কম বেরোয়, কিন্তু খিদে পেলে তাকে বেরোতেই হয় এবং রোদ তাকে পোয়াতেই হয়। এবং এই সময়টা চন্দ্রবোড়া সাপকে প্রায়শই দেখা যায়, কারণ এটা হচ্ছে মেটিং টাইম। এবং কখনো কখনো এই সাপ কি হয় না, যেখানে ঝোপ আছে গাছের মধ্যে, এই সাপটা কিন্তু উঠে রোদ পোয়াতে দেখা যায়। এটাই আমাদের খুবই সংস্পর্শে এই মুহূর্তে, এই শীতকালে বলছি, এই সাপটা দেখা যায় এবং নেচারের সঙ্গে এমন কেমোফ্লেজ করে থাকে যে সাপটাকে বোঝাই যায় না। বর্ষাকালেই সবচেয়ে বেশি দেখা যায় সাপের মানে কামড়ানোর খবর পাওয়া যায়। সেই বিষয়ে বর্ষাকালে মানুষ কিভাবে সচেতন হবে বা কি হলে তার মানে যারা জমিতে কাজ করতে যাচ্ছে কি সাবধানতা অবলম্বন করবে? বর্ষাকালে মূলত কি হয় না, জমির মধ্যে জল জমে যায়। জমিতে জল জমে যাওয়ার কারণে তারা কি করে, আশ্রয়স্থল তাদের নষ্ট হয়ে যায়। তারা কি করে, উঁচু জায়গায় শেল্টার নিতে আসে। তখন উঁচু জায়গা হচ্ছে মানুষের বাড়ি বা মানুষ বাড়ির সংলগ্ন যে অঞ্চল, সেই অঞ্চলটায় থাকে। ফলে কি হয় না, এই সাপকে প্রায়শই চলে আসে এবং সেই সময়টা কি হয়, সাপ কিন্তু এমনি কামড়ায় না, থ্রেট ফিল করলে তবেই কামড়ায়। কোনো কারণে দেখা গেল যে গৃহস্থলীর মানে থেকে তার মানে গৃহস্থের কোনো বাড়ি, তার আশেপাশে সাপ, এবং দেখা গেল বাড়িরই কোনো সদস্য খুব কাছাকাছি চলে গেল এবং তার সে মুভমেন্ট অবস্থায় সে বাইট হয়ে যায়। এটা মূল কারণ। আর যেটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়, যেটা মানে জানানো দরকার, সেটা হচ্ছে এমন একটি সাপ আমাদের এতদ অঞ্চলে পাওয়া যায় যেটার নাম হচ্ছে কালাজ, মানে ইন্ডিয়ান কমন ক্রেট। যেটা কি হয় না, মানুষের বিছানার মধ্যে চলে আসে। কি কারণে কিন্তু সেটা এখনো জানা সম্ভব হয়নি। শীতকাল বলে মনে হয় যে না, শীতের মধ্যে বিছানায় চলে এসছে। প্রচন্ড গরম পড়লে মনে হয় আর্দ্রতা নেবার জন্য চলে এসছে। বর্ষাকালে মনে হয় যে বৃষ্টিতে তাদের বাসস্থান নষ্ট হয়ে গেছে, সেই জন্য বাড়িতে চলে এসছে। সেই সাপ কিন্তু প্রায়শই চলে আসে এবং বিছানায় থাকা অবস্থাতে মানুষ যখন ঘুমের ঘোরে নড়াচড়া করে, তখন কিন্তু এই সাপের কামড় খায়। এই সাপটার সান্নিধ্যে কিন্তু মানুষ পড়ে যায় এবং এটা হচ্ছে এশিয়ার মধ্যে সবচেয়ে বিষাক্ত সাপ। ফলে এই সাপটা থেকে মানে যে অঞ্চলে আছে, যেহেতু নকটার্নাল সাপ, দিনে খুব একটা বেরোয় না, ফলে এই সাপ থেকে সাবধান থাকা দরকার। কারণ এরা মানুষের সংস্পর্শে বর্ষাতেও চলে আসে, এমনি সময়ও চলে আসে। আপনাকে নিজেকেও কয়েকবার সাপ কামড়েছে যতটা খবর পেয়েছি। তো সাপে কামড়ালে তাদের কি চিকিৎসা বা সে কিভাবে চিকিৎসা পাবে সেই বিষয়ে যদি কিছু বলেন? সাপ আমাকে দুবার চন্দ্রবোড়া কামড়েছে ছাড়ার সময়। ছাড়ার সময় অসতর্ক ফোন আসে রিসিভ করতে গিয়ে, ব্যাগ থেকে ছাড়ার সময় ব্যাগে আটকে যায় ওই ব্যাগের যে ফিতেটা, এবং সাপটা কি করে হাতের মধ্যে কামড়ে দেয়। সবচেয়ে বড় সতর্ক থাকা উচিত যারা রেস্কিউয়ার, মানে যারা উদ্ধারকারী তাদের। তার কারণ হচ্ছে সাপটা যখন ধরা হয় তখনও খুব সাবধানতার সঙ্গে ধরা উচিত এবং সাপটা যখন ছাড়া হয় তখনও সাবধানতার সঙ্গে ছাড়া উচিত। এবং সাপে কামড়ালে যে সবচেয়ে বড় বিষয়, প্রথমত কি, টেনশন করা যাবে না। টেনশন হলে কি হয়, মানে আমাদের হার্টবিট বেড়ে যায়, আমাদের হার্টের যে স্টেবিলিটি পাম্পের সেটা কিন্তু ক্রমশ বেড়ে যায়, স্টেবল থাকে।
ফলে কি হয়, যখন ব্লাডে মানে সাপটা কামড়ালো, ব্লাডের মধ্যে ভেনামটা কন্টামিনেটেড হয়ে গেল, তখন লিমফ্যাটিক সেল দিয়ে কিন্তু সেগুলো হু করে ছড়াতে শুরু করে। এবং তাতে কি হয়, মানুষ যদি স্টেবল থাকে তাহলে কি হবে, নর্মাল ব্লাডের মধ্যে ওই ভেনামটা ছড়াবে এবং তাতে কি হবে, ডাক্তারবাবু ট্রিটমেন্ট করার সময় পাবে। এবং নিয়ম হচ্ছে যে যদি সাপে কামড়ায় সময় নষ্ট না করে তাকে আশ্বস্ত করে, ভয় মানে যাতে সে না পায়, এবং যেখানটায় কামড়েছে ইমোবিলাইজেশন অর্থাৎ নড়াচড়া না করিয়ে যত তাড়াতাড়ি সম্ভব সরকারি হাসপাতালে পৌঁছানো উচিত। এবং যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসা হবে, ভিকটিম কিন্তু সুস্থ হয়ে বাড়ি ফিরবে। এই ব্যাপারটা কিন্তু খুব সতর্ক থাকা উচিত। ছাদের এই বক্সগুলো আপনার কি কাজে ব্যবহার করেন? এই বাক্সগুলো ব্যবহার হয় একটু বড় সাইজের কন্টেনার। এবার কোনো পাখি উন্ডেড হলো তখন এর মধ্যে করে একে আটকে নিয়ে আসা এবং এখানে রাখা হয়, এবং উন্ডেড থাকা অবস্থায় তার নারিশমেন্ট করতেও সুবিধা হয়, এবং তারপরে নেচারে যখন সুস্থ হয়ে যায় নেচারে রিহ্যাব করে। এই যে খাঁচা দেখছেন, ওই খাঁচাগুলোতেও কি হয়, বড় বড় পাখি যখন ইয়ে হয়, র্যাপটার জাতীয় পাখি বা অন্যান্য উন্ডেড হলে ওতে রাখা হয়, তারপর তারা যখন সুস্থ হয়ে যায় তখন আবার নেচারে ছেড়ে দেয়। মানে প্রত্যেক জেলাতেই তো বন দপ্তর আছে, তারা যে এই রেস্কিউ কাজগুলো করে অনেক সময় তারা ফোন ধরতে চায় না। তাদেরকে তাদের কাছে আমি কিভাবে একটা সাধারণ মানুষ হিসেবে কিভাবে তাদের কাছে সাহায্য পেতে পারি? দেখুন, মানে প্রশাসনের কাছে সমস্ত নাম্বারই থাকে, তো আপনারা তাদের দ্বারস্থ হতে পারেন, ফোন করে জানতে পারেন, যে স্থানীয় বন দপ্তর কি আছে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, করলে আপনাকে তারা নাম্বার দিয়ে দেবে। আর যদি তারা ফোন না ধরে, সেখানে আবার কিছু বলার নেই, তাহলে আপনাকে লোকাল যারা রেস্কিউয়ার তাদের নাম্বার জোগাড় করে রাখতে হবে। সেটা আপনারা বিভিন্ন মিডিয়া পার্সনের কাছেও পেয়ে যেতে পারেন, এবং যোগাযোগ করে কোনো প্রাণী উন্ডেড হলে বা সাপ ধরুন ঘরে ঢুকে গেছে রেস্কিউ করার জন্য, তো তারা কি করে উইলিংলি সেটাকে উদ্ধার করে, যদি উন্ডেড হয় তাকে নারিশমেন্ট করে তারা আবার নেচারে রিহ্যাব করে। এবছর আপনি কি কি উদ্ধার করেছেন? এই বছরে এই সদ্য বছর শুরু হয়েছে, এই বছরে চন্দ্রবড়াই ম্যাক্সিমাম উদ্ধার করেছে। ধন্যবাদ আপনাকে, আপনার বাড়িতে এসে দেখে গেলাম। ভিডিওটি ভালো লাগলে সকলে দেখবেন, শেষ পর্যন্ত দেখবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।